নমস্কার। আমি শেখ নূর হোসেন পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আমি প্রায় 15 বছর ধরে আইবিএসে ভুগছিলাম। তো বর্তমান আমি ভালো আছি। আমি বহু ডাক্তার দেখিয়েছি, বহু জায়গায় গেছি, অনেক ডাক্তারের কাছে গেছি। মানে আমি বড় বড় ডাক্তারের কাছে গেছি। কলকাতা, কটক, ভুবনেশ্বর এইমস হসপিটালে গেছি। এইমস হসপিটালে প্রায় আমি 7-8 মাস ধরে চিকিৎসা হয়েছি, কিন্তু কোনো উপকার পাইনি। মানে আমি যে চিকিৎসা হচ্ছি তা আমি বুঝতেই পারছি না। আমি যে মেডিসিন খাচ্ছি আমি বুঝতেই পারছি না যে আমাকে কিছু মেডিসিন যে দিয়েছে কিছু কাজ হচ্ছে বলে কিছু মনে হচ্ছে না। তো আমি আজকে আইবিএস নিয়ে কিছু কথা আপনাদেরকে বলতে চাই। যিনারা আইবিএসে ভুগছেন বহুদিন ধরে, হয়তো অনেকে বিছানায় পড়ে আছেন। আমিও বিছানায় পড়েছিলাম, বহুদিন বিছানায় পড়েছিলাম। কাজকর্ম সব ছেড়ে দিয়ে বাড়িতে বসেছিলাম। কাজকর্ম কোনো কিছু ভালো লাগতো না। আর আইবিএসের যে আমার যে প্রবলেমগুলো হতো সেগুলো বলছি। আমার প্রবলেম, আমার পায়ের কাছ থেকে মাথার চুল পর্যন্ত যন্ত্রণা, ব্যথা এবং পেটের ব্যথা। সবথেকে বড় সমস্যা হচ্ছে পেটের তীব্র ব্যথা। এমনভাবে পেটের ব্যথা হয় যে কারোর যদি অ্যাপেন্ডিক্স হয় বা পেটে পাথর হয়ে যায় তার ব্যথা যন্ত্রণা আলাদা। কিন্তু এই আইবিএসের যে ব্যথা, মানে পেটের ভেতরে যেন একটা বলের মতো চারিদিকে দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে। মনে হবে যেন পেটের মধ্যে ছুরি টুরি দিয়ে সব যা আছে বের করে দিতে। এত মারাত্মক পেটের ব্যথা হয়, এত কষ্টদায়ক ব্যথা হয় যে যার হয় একমাত্র সেই ছাড়া কেউ বুঝতে পারে না। অনেক সময় তো আইবিএস কি ডাক্তারবাবুরাও বুঝতে পারেন না যে আইবিএসটা যে কি। আইবিএস এই যে মানুষের শরীরে কি কষ্ট হচ্ছে, কি প্রবলেম হচ্ছে, অনেক সময় ডাক্তারবাবু বুঝতেই পারেন না। তবে এই প্রবলেমটা একমাত্র উনিই বুঝতে পারবেন, যিনি সাইকিয়াট্রিস্ট হবেন। যে ডাক্তারবাবু সাইকিয়াট্রিস্ট হবেন উনি একমাত্র বুঝতে পারবেন। তো আমার যে প্রবলেমগুলো হচ্ছিল, আমার প্রবলেম হচ্ছে পুরো মাথার যন্ত্রণা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, পিঠের শিরায় ব্যথা, গাঁঠি গাঁঠি যন্ত্রণা এবং পেটের ব্যথা। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ঘুম আমার একদম হতো না। আমি রাত্রেবেলা ঘুমোচ্ছি, কিন্তু মানুষের যে একটা 7-8 ঘন্টা যে গভীরভাবে ঘুম হয়, সেই ঘুম আমার হচ্ছে না, কিছুতেই ঘুম হচ্ছে না। আমি ঘুমিয়ে আছি, কিন্তু বাড়িতে কেউ যদি বাইরে কথা বলছে আমি পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি। এই যে ঘুমের সমস্যা যদি না যায়, আইবিএস কখনো যাবে না। আমি যেটা বুঝতে পারছি, এখন আমি ভালো হয়েছি, বুঝতে পারছি যে এই যে আইবিএস, সবথেকে বড় সমস্যা হচ্ছে আইবিএসের ঘুমের। একটা মানুষের 7-8 ঘন্টা গভীর ঘুম হয়, সেই গভীর ঘুম কিন্তু যাদের আইবিএস আছে তাদের হয় না। আপনি চিন্তা করে দেখুন, আমি আপনাকে বলছি, আপনি একটু ভেবে দেখুন। আপনার হয়তো যদি আইবিএস আছে তাহলে আপনার 7-8 ঘন্টা গভীরভাবে ঘুম হয় না। যদিও ঘুম আসে, আচমকা ঘুম আসে, ঘুম ভেঙে যায় মাঝে মধ্যে, বা বাইরে যদি কেউ কথা বলছে আপনি শুনতে পাচ্ছেন, আপনার গভীরভাবে ঘুম হচ্ছে না। তো আমি আমার যে প্রবলেমগুলো নিয়ে আমি
বড় বড় ডাক্তারের কাছে গেছি। এক একজন ডাক্তারবাবুর কাছে তো আমি প্রায় 2 মাস আগে থেকে নাম বুক করতে হতো, না হলে দেখানো যাবে না। 500 টাকা ভিজিট, এবং 2 মাস আগে থেকে নাম বুক করে গিয়ে যখন আমি দেখাই, উনি আমার সমস্ত রিপোর্ট এবং প্রেসক্রিপশন সব কিছু দেখে আমাকে বললেন, তোমার তো কোনো প্রবলেমই দেখা যাচ্ছে না, তোমার তো কোনো প্রবলেমই না, তুমি যে বলছো তোমার এটা হচ্ছে সেটা হচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে তোমার, কিন্তু তোমার তো প্রবলেম কিছু না। তো আমি অনেক টেস্টও করিয়েছি, এই প্রায় 15 বছর ধরে আমি প্রচুর টেস্ট করিয়েছি। পায়ের আঙুল থেকে মাথার চুল পর্যন্ত যা যা টেস্ট হয় আমি সমস্ত টেস্ট করিয়ে নিয়েছি। তো আমি পেটের যে সমস্যা, পেটের জন্য আমি এন্ডোস্কোপি, আল্ট্রাসোনোগ্রাফি, কলোনোস্কোপি এবং সিটি স্ক্যান, মাথার জন্য সিটি স্ক্যান, এমআরআই, ইজি রিপোর্ট এবং ব্লাড রিপোর্ট, পেচ্ছাপ রিপোর্ট, পায়খানা রিপোর্ট, আমি কোনো রিপোর্ট করতে বাকি নেই, সমস্ত রিপোর্ট করে ফেলেছি। কিন্তু কোনো রিপোর্টে, কোনো টেস্টে কিচ্ছু ধরা যায়নি। আর আইবিএস, আমি এখন যেটা বুঝতে পারছি, আইবিএস কোনো টেস্টে ধরা যায় না, কোনো টেস্টে আইবিএসকে ধরা যায় না। আইবিএসকে ধরতে পারবেন একমাত্র যিনি সাইকাটিস্ট ডাক্তারবাবু হবেন, উনি আইবিএসকে ধরতে পারবেন, না হলে ধরতে পারবেন না। পেটের ডাক্তারকে যদি আপনি দেখাচ্ছেন তাহলে আপনি ভুল করছেন। আপনি পেটের ডাক্তার, গ্যাস্ট্রোলজিকে দেখাচ্ছেন বা কোনো মেডিসিন ডাক্তার দেখাচ্ছেন, পেটের জন্য যদি দেখাচ্ছেন, পেটের জন্য দেখালে কিন্তু কোনো দিন ভালো হবেন না আপনি। পেটের সমস্যা, এটা কিন্তু পেটের যে সমস্যা হচ্ছে, পেট থেকে হচ্ছে না, এটা ব্রেন থেকে হচ্ছে। আপনার মানসিক চিন্তা এবং আপনার ঘুম না হওয়ার জন্য পেটে সমস্যা হচ্ছে। এই যে পেটের ব্যথা এবং পায়খানা, এই যে পায়খানাটা অনেকের, আইবিএসের আবার অনেকগুলো ভাগ আছে, এ আছে, বি আছে, সি আছে, অনেকগুলো ভাগ আছে। তবে আমার যেটা হয়েছিল, আমার পায়খানাটা প্রচুর শক্ত হতো, মানে 2 দিন, 3 দিন, 4 দিন আমার পায়খানা হতো না। পায়খানা যদি 2-3 দিনের পরে হতো তাহলে খুব শক্ত, মানে এত শক্ত যে পায়খানা রাস্তা যেন ছিঁড়ে বেরিয়ে আসবে। আর যদিও হতো, খুব কম কম পরিমাণে পায়খানা হবে। এবং আমি যেসব ডাক্তারবাবুর কাছে গেছি, আমি তো প্রথমে গ্যাস্ট্রোলজির কাছে গেছিলাম, মেডিসিন ডাক্তারের কাছে গেছিলাম। গ্যাস্ট্রোলজি ডাক্তারবাবুরা অনেক আমাকে মেডিসিন দিয়েছেন, আমি গাদা গাদা মেডিসিন খেয়েছি অনেক। মানে আপনারা হয়তো বুঝতে পারছেন, আপনাদেরও যদি আইবিএস হয়েছে তাহলে বুঝতে পারছেন এই পেটের যে সমস্যাটা কত মারাত্মক একটা সমস্যা। এই সমস্যার জন্য মানুষ কোথায় না কোথায় যাবে, মানে কোনখানে গেলে সে যে ভালো হবে, কোনখানে গেলে সে ট্রিটমেন্টটা ঠিক পাবে, সে নিজেই বুঝতে পারে না। অনেক ডাক্তারের কাছে যায়, অনেক ডাক্তার পাল্টায়, তবে আমি দেখে নিয়েছি একমাত্র যদি ভালো করতে পারে সাইকাটিস্ট, ও তাও সে সব সাইকাটিস্ট ডাক্তারবাবু বুঝতে পারে না। কারণ আমি এমসে তো গেছি, এমসে আমি 7 মাস চিকিৎসা হয়েছি। লাস্টে আমাকে ডাক্তারবাবু বলছেন যে তোমার তো কোনো প্রবলেমই নেই, তুমি বেকার বলছো যে তোমার এটা হচ্ছে সেটা হচ্ছে, তোমার তো কোনো প্রবলেমই নেই। কিন্তু আমার 100 রকমের প্রবলেম, যে এত প্রবলেম, চোখ জ্বালা, চোখে ঘুম নেই, মাথা যন্ত্রণা, পেটের ব্যথা, পায়খানা হয় না, পুরো শরীর যন্ত্রণা, ব্যথা, কাজ করতে একদম ইচ্ছে নেই। কাজ, সবথেকে বড় সমস্যা তো কাজে একদম এনার্জি নেই। আর শরীর তো একদম অলস, শরীর এত অলস যে মনে হবে যেন আমাকে বিশাল একটা কিছু রোগ হয়ে গেছে। মানে মনে মনে আমি ভাবতে থাকি যে আমার মনের মধ্যে কিছু না কিছু একটা বড় রোগ হয়ে আছে, যার জন্য আমি
এই ডাক্তার সে ডাক্তার এইরকম অনেক ডাক্তারের কাছে যাচ্ছি, কিন্তু অনেক রকমের টেস্ট করছি, অনেক রিপোর্ট করছি, কিন্তু কোনো রিপোর্টেই ধরা পড়ছে না। আমি চাইছি যে আমার যে কোনো একটা প্রবলেম হয়েছে শরীরে, প্রবলেমটা ধরা পড়ুক, ধরা পড়লেই তো আমার চিকিৎসা হবে, আমি ভালো হব। কিন্তু প্রবলেম কিছুতেই ধরা পড়বে না। এই আইবিএস একটা এমন একটা মারাত্মক সিনড্রোম, এটাকে রোগ বলাও যায় না, এটা একটা মারাত্মক সিনড্রোম যে মানুষকে পঙ্গু করে দেয়। ভালো ভালো মানে একদম চাঙ্গা চাঙ্গা মানুষকেও বিছানায় ফেলে রাখে। এই আইবিএস একটা এমন মারাত্মক সিনড্রোম। তো আমি আজকে ভিডিওটা যে বানাচ্ছি একটাই উদ্দেশ্যে, যিনারা বহুদিন ধরে এই আইবিএসে হয়তো বিছানায় পড়ে আছেন, ভালো হওয়ার জন্য অনেক চেষ্টা করছেন, অনেক ডাক্তারের কাছে যাচ্ছেন, কিন্তু কোনো প্রকারে ভালো হচ্ছেন না। তো আমি তাদেরকে একটা কথাই বলবো, যদি ভালো হতে চান, যদি আপনারা সুস্থ হতে চান, তাহলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আমি পুরো চেষ্টা করব আপনাকে ভালো করার জন্য, এবং 100 মানে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আমি যেখানে ভালো হয়েছি আমি সেখান থেকে আপনাকে ভালো করিয়ে তুলব। আর আমি যে আপনাকে বলছি, এই যে ভিডিওটা বানাচ্ছি, আমি আইবিএসে যে ভুগেছিলাম প্রায় 15-16 বছর ধরে, আমি বিছানায় তো পড়েছিলাম, অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক জায়গায় গেছি, অনেক অনেকেই তো আমাকে বললো যে তোমাকে ওষুধ করে দিয়েছে কেউ। অনেক ডাক্তার আমাকে বললো যে তোমাকে কোনো ভূতে ধরেছে বা তোমাকে কোনো ওষুধ করে দিয়েছে। আমি গুণীর কাছে গেছি, মৌলানার কাছে গেছি, অনেক জায়গায় অনেক তান্ত্রিকের কাছে গেছি, ওরা সব বললো যে তোমাকে ওষুধ করে দিয়েছে, ওষুধ বের করতে হবে। ওষুধ বের করলাম, অনেক কিছু করলাম, কিন্তু কোনো ধার দিয়ে আমার যে প্রবলেম কেন হচ্ছে, কি কারণ হচ্ছে বা কমছে না কেন, কিছুতেই ধরা পড়ে না। তো আমি একেবারে অসহায় হয়ে গেছিলাম যে কি করব, কাকে বলবো। বাড়িতেও অনেকে, মানে বাড়িতে যে আমার বাড়িতে সবাই আমাকে সন্দেহ করতে লাগলো যে এর তো কিছু প্রবলেম হয়নি। বাড়ির লোকেরাও ভুল বোঝা আরম্ভ করে দিল যে এর তো কিছু প্রবলেম হয়নি, কারণ ডাক্তার তো বলছে কিছু প্রবলেম নেই। এত টাকা দিয়ে এত টেস্ট করানো হচ্ছে, এত রিপোর্ট করানো হচ্ছে, কিন্তু ডাক্তার তো বলছে যে না, কোনো প্রবলেম নেই। তো তাহলে তোমার প্রবলেমটা হচ্ছে কি? তুমি কেন বিছানায় পড়ে আছো? তুমি কাজ করতে যাও, তুমি পরিশ্রম করো, পরিশ্রম করলে তোমার ঘুম আসবে। কিন্তু আমি তো পরিশ্রম করতে চাইছি, কিন্তু এই যে আইবিএসে পরিশ্রম করার মতো শক্তি যে মানুষের একটা থাকে, সেই শক্তি থাকে না। শরীর এত ক্লান্ত হয়ে থাকে, এত দুর্বল হয়ে থাকে যে মানুষকে ইচ্ছা করবে যে আত্মহত্যা করে নিতে, কোনো বিষ টিষ খেয়ে নিয়ে মারা যেতে, যেন আত্মহত্যা করে নিতে ইচ্ছে করবে। এই আইবিএস এত কষ্টদায়ক সিনড্রোম। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি বিছানায় পড়ে আছেন বা সদ্য ধরা গেছে আইবিএস আপনার, তো এই আইবিএসটা কিন্তু ধরতে অনেক সময় লাগে। এই যে আইবিএসটা ধরতেও অনেক সময় লাগে। হঠাৎ করে ডাক্তারবাবুরা বলেন না যে আপনার আইবিএস হয়ে গেছে, আপনাকে এইভাবে থাকতে হবে, আপনাকে সেইভাবে থাকতে হবে, কিন্তু ডাক্তারবাবুরা হঠাৎ বলবেন না। আমার প্রায় 16 বছর আমি ভুগেছি ডাক্তারের কাছে, এর কাছে তার কাছে ছুটে ছুটে বছর বছর কেটে গেছে, শুধু টেস্ট করে, রিপোর্ট করে, ব্লাড রিপোর্ট, এ রিপোর্ট, সে রিপোর্ট, কত রকমের টেস্ট। এবং আমি কলকাতা পিজি হসপিটালে অনেকবার চিকিৎসা হয়েছি। কলকাতা পিজি হসপিটালে যে বাঙ্গুর হসপিটাল আছে, সেখানেও চিকিৎসা হয়েছি। বাঙ্গুর হসপিটালে তো আমাকে লাস্ট পর্যন্ত বললেন যে তোমার কোনো প্রবলেম নেই, তোমাকে আমি 1 মাসের জন্য একটা রেনটেক লিখে ছেড়ে দিচ্ছি। রেনটেক যে হয় 150 পাউন্ডের রেনটেক, সেই রেনটেক লিখে আমাকে ছেড়ে দিলেন, বললেন তোমার কোনো প্রবলেম নেই, তোমার কোনো সমস্যা নেই,
তুমি নিশ্চিন্তে থাকো, তোমার মনের রোগ আছে, তুমি মনকে ঠিক করো, তোমার মন ঠিক থাকলে সব ঠিক থাকবে। তুমি কাজকর্ম করো, ভোর থেকে ছুটাছুটি করো, দৌড়াদৌড়ি করো, পরিশ্রম করো, তাহলে তোমার ঘুম আসবে, সব কিছু আসবে। কিন্তু না, আইবিএসে ঘুম আসবে না। আইবিএস যাদের হয়েছে তাদের তো ঘুম আসবে না। আর যদিও ঘুম আসবে, আমি তো বললাম আপনাকে, আপনার ঘুম আচমকা আচমকা আসবে। 7-8 ঘন্টা যে গভীর ঘুম হয়, সেই গভীর ঘুম আসবে না। আমি এটা আপনাকে বলে দিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন যে আমার তো ঘুম হয়, কিন্তু না, আপনি ভেবে দেখুন, আপনি ভেবে দেখুন, আপনার হয়তো আচমকা আচমকা ঘুম আসছে। গভীর যে ঘুমটা হয় মানুষের, সে গভীর ঘুম হয় না। আমারও হতো না, আমারও গভীর ঘুম হতো না। আমি ভাবতাম যে না, আমারও তো ঘুম হচ্ছে, আমি তো ঘুমোচ্ছি। কিন্তু না, ঘুম যে মানুষের একটা 7-8 ঘন্টা ঘুম, গভীর ঘুম হয়, সেই ঘুম হয় না। তো আমি কলকাতায় তো অনেক ডাক্তার দেখিয়েছি, পেটের ডাক্তার দেখিয়েছি, নার্ভের ডাক্তার দেখিয়েছি, সাইকিয়াট্রিস্ট দেখিয়েছি, অনেক কিছু করেছি। বর্তমানে আমি কলকাতায় ভালো হয়েছি। কলকাতায় একজন ডাক্তারবাবুর কাছে আমি চিকিৎসা হয়ে ভালো হয়েছি। সেখানে অনেকেই ভালো হচ্ছে, শুধু আমি না, অনেকেই ভালো হচ্ছে। তো উনি ডাক্তারবাবু এত ভালো, উনি মানে আমি কি করে বলবো, উনি ডাক্তারবাবু এত ভালো, উনি আইবিএসের ব্যাপারে এত বোঝেন, এত মানুষের সহযোগিতা করেন, মানুষকে ভালো করে তুলেন। উনার তো আমি 5-6 দিন ওষুধ খাওয়ার পরে আমি নিজে বুঝতে পেরে গেছি যে না, আমি ভালো হচ্ছি ওষুধ খেয়ে। আমি মেডিসিন যে 5-6 দিন খেয়েছিলাম, 5-6 দিন পরে আমি নিজেই বুঝতে পারছি যে না, আমি ভালো হয়েছি কিছুটা। তারপরে যখন আমাকে প্রত্যেক মাসে মাসে আসতে বললেন আমাকে ডাক্তারবাবু, আমি ওষুধ খাচ্ছি এবং ওষুধ খেয়ে খুব ভালো, কাজকর্ম সব কিছু করছি। আমি একটা, এই যে ক্যামেরায় আমি বসে আছি, কথা বলছি আপনার সঙ্গে, ভিডিও বানাচ্ছি, ক্যামেরায় তো একটা ছবি তুলতেও আমাকে লজ্জা লাগতো। এই যে আইবিএসের পেশেন্ট যারা আছে, এই যে মোবাইলে যে ক্যামেরায় একটা ছবি তুলবে, সে ছবি তুলতেও কেমন একটা লাগে। হাজার হাজার মানুষরা ছবি তুলছে, পার্কে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, সিনেমা দেখছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, লাইফ এনজয় করছে, ঘোরাফেরা করছে। কিন্তু না, আইবিএস যাদের হয়েছে তাদের কিচ্ছু ভালো লাগবে না, তাদেরকে কিচ্ছু ভালো লাগবে না। তাদেরকে একটা জিনিস ভালো লাগবে, চুপচাপ ঘুমিয়ে থাকতে। আর চুপচাপ যে ঘুমোবে, তার ঘুমও আসবে না। লাস্ট পর্যায়ে তাকে ইচ্ছা করবে যেন আত্মহত্যা করে নিতে। কারণ তাকে আর বেঁচে থাকা তার কোনো ফায়দা নেই, বেঁচে থেকে কোনো লাভ নেই, তাকে মরে যেতে ইচ্ছা করবে। এই আইবিএস যাদের হয়েছে। আবার যাদের আইবিএস এ বি সি অনেকগুলো ভাগ আছে, তো আমার যে আইবিএসটা ছিল, প্রচুর কোষ্ঠকাঠিন্য ছিল, পায়খানা একদম হতো না, যদিও হতো প্রচুর শক্ত। আবার অনেকের আছে পায়খানা হয় শক্ত, কখন পাতলা। আর পাতলা যদি হয় যাদের, মানে সারাদিনে 8 বার 10 বার বাথরুমে যেতে হবে পায়খানা করার জন্য। কিন্তু পায়খানা একটু একটু হবে, কোনো গাড়িতে কোনো জায়গায় ডাক্তারের কাছে যাবে বা কোনো চিকিৎসা হতে যাবে, কোনো জায়গায় সে যে যাবে, যেতেই পারবে না, তার এত পায়খানা লাগে, যে পাতলা পায়খানা, আবার কখন শক্ত পায়খানা। দু রকমের আছে, কারুর একদম সব সময় পাতলা পায়খানা হয়, কারুর দু রকম, কখন শক্ত কখন পাতলা। কিন্তু আমার যে হয়েছিল শক্ত, আমার পাতলাও না, আর বেশি শক্ত করে পায়খানা হতো। তো পায়খানাটা যে হতো, অনেকক্ষণ বসে থাকতাম পায়খানায়, মানে পায়খানা লাগবে কিন্তু কিছুতেই পায়খানা হবে না। বাথরুমে 15 মিনিট 20 মিনিট ধরে আমি বসে থাকি পায়খানা করার জন্য। আমাকে মনে হবে যেন এক্ষুনি পায়খানা হবে। আর পায়খানা হলে আমাকে মনে হবে যে আমার পেটের ব্যথাটা একটু কমবে। কিন্তু একটুখানি পায়খানা হবে, হওয়ার পরে, তবে একটুখানি পায়খানা হওয়ার পরে পেটের ব্যথা কিছুক্ষণের জন্য একটু কমে যাবে, তারপরে আবার যেরকমের সেরকম। আর পেট ভর্তি থাকবে, মনে হবে যেন আমি প্রচুর খেয়ে নিয়েছি, গলা পর্যন্ত যেন ভর্তি হয়ে থাকবে, মনে হবে যেন আমি প্রচুর খেয়ে নিয়েছি,
বমি বমি ভাব লাগবে, কিন্তু বমিও হবে না। আর মানুষের যে একটা ঢেঁকুর উঠে খাওয়ার পরে একটা ঢেঁকুর উঠে, সে ঢেঁকুর পর্যন্ত উঠবে না। সে যে ঢেঁকুর পর্যন্ত উঠবে না, মানুষের মনে হবে যেন গলা পর্যন্ত ভর্তি হয়ে আছে, যে যতটা খেয়েছি। খেতে তো পারা যায় না, অল্পখানি খেতে হয়, না খেলেও তো শরীর বাঁচবে না, তাই খেতে হয়। কিন্তু খেতে গেলে অনেক সমস্যা। আর কিছু খাওয়ারও নিয়ম আছে, আমাকে ডাক্তারবাবু বলে দিয়েছিলেন যে যেগুলো খাওয়ার খেলে প্রবলেম বেশি হচ্ছে, যেগুলো খাবার খেলে বেশি প্রবলেম হচ্ছে, সেই খাবারগুলোকে কমাতে হবে। তবে হ্যাঁ, আইবিএসে ডাক্তারবাবু আমাকে বলেছেন দুধ খেতে বন্ধ করতে হবে। অনেক অনেক রকমের কিছু খেতে বন্ধ করতে বলেছিলেন আমাকে, যে এটা খাবে না, সেটা খাবে না, সেটা খাবে না। কিন্তু আমি খাবোটা কি? আমি যদি সব খাবার বন্ধ করে দিই তাহলে আমি খাবোটা কি? কিন্তু আমি সব কিছু খেতাম। শুধু যেগুলো খেলে একটু বেশি বাড়াবাড়ি হতো, যেমন দুধ টুধ খেলে বেশি একটু প্রবলেম হতো, আমি সেইগুলো খুব বন্ধ রাখতাম। তবে আমি এখন কিন্তু আমি সব খাচ্ছি। এখন তো আমি প্রতিদিন দুধ খাচ্ছি। প্রতিদিন এখন আমি দুধ খাচ্ছি এবং খাবার খাচ্ছি। যা আমি বিরিয়ানি টিরিয়ানি, এবং আগে তো আমি কোনো জায়গার নিমন্ত্রণ যদি আসে বাড়িতে, নিমন্ত্রণ খেতে আমি যেতাম না। কারণ নিমন্ত্রণ খেতে গেলে আরও সমস্যা বেশি হয়। এখন আমি নিমন্ত্রণ খেতে যাচ্ছি, সব জায়গায় যাচ্ছি, খাওয়া দাওয়া, মানে আমাকে মনে হচ্ছে যে আমাকে কিছু হয়নি। আমাকে যে কিছু হয়েছিল, আমি এখন বুঝতে পারছি যে না, আমাকে কিচ্ছু হয়নি, আমার কোনো রোগ ছিল না। ওষুধগুলো খাওয়ার পরে, ওষুধগুলো খেয়ে আমি এত ভালো আছি যে আমাকে মনে হচ্ছে না আমাকে কিছু হয়েছে। আর আপনি যে এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছেন, আপনি একটু ভেবে দেখুন, আপনারও হয়তো পেটের ব্যথা একটুখানি কমে গেছে। আপনি একটু ভেবে দেখুন, আপনার হয়তো পেটের ব্যথা একটুখানি কমে গেছে। কারণ এই আইবিএস একটা মারাত্মক পেটের সমস্যা, পেটের পীড়া যাকে বলে, পেটের সমস্যা মানুষকে জ্যান্ত মেরে দিতে পারে যেন। মানুষ কি করবে, অসহায়, কোথায় যাবে, কাকে বলবে, কি করবে না করবে, মাথা খারাপ হয়ে যায়। তো আমি আপনাদেরকে বলবো, রিকোয়েস্ট করব, যদি ভালো হতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আমি অবশ্যই সাহায্য করব, যথেষ্ট সাহায্য করব। আরেকটা কথা, এই আইবিএসে যাদের পায়খানা হয় না, যাদের কোষ্ঠকাঠিন্য প্রচণ্ড হয়, তাদের আরেকটা সমস্যা হয়, গলার কাছে প্রচুর কফ হয়। কফ মানে আমার যে কফ হচ্ছিল, আমার এত গলার কাছে কফ যে শরীর ছটফট ছটফট করছে, কি করব কি করব, কাকে বলবো, গলার কাছে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এত কাশি, প্রচুর কাশি, এত কাশছি যে কেশে কেশে শুধু গলা থেকে কফ বেরিয়ে আসছে, কিন্তু কফ যেন শেষ হচ্ছে না। সারা সারা রাত আমি ঘুমোতে পারিনি, গলার কাছে এত কফ বসে আছে, শুধু কেশে কেশে। আমি তো লাস্ট পর্যন্ত আমি মেডিসিন ডাক্তারবাবুর কাছে গেলাম কফ টেস্ট করানোর জন্য, যে আমার কি হয়েছে, গলার কাছে এত কফ কেন। ডাক্তারবাবুকে যখন এই সমস্যাগুলো বললাম, উনি আমাকে অনেকগুলো টেস্টের বললেন, কফ টেস্ট করাতে, ব্লাড টেস্ট করাতে, সব কিছু করলাম। আমার আবার এক্সট্রাভাবে মানে ডাক্তারবাবু দুবার করে কফ নিয়ে রিপোর্ট করলেন। দুবার না, তিনবার আমার কফ নিয়েছেন। 3 দিন পর পর 3 দিন আমার কফ নিয়েছেন, 3বার রিপোর্ট করেছেন, টেস্ট করেছেন, কিন্তু কোনো কফে কোনো কিছু প্রবলেম নেই। আমার যে কফ হচ্ছিল, কফটা যে হচ্ছিল, কোনো প্রবলেম নেই। কফটা হচ্ছিল এখন আমি কি কারণে বুঝতে পারছি, আমার পায়খানা না হওয়ার জন্য কফ হচ্ছিল। পায়খানা যদি কারো দীর্ঘদিন না হয়, কোষ্ঠকাঠিন্য হয়, তার গলার কাছে কফ হবে। আমার ডাক্তারবাবু আমাকে যেটা বলেছেন, আমি নিজেও বুঝতে পেরে গেছি। ডাক্তারবাবু কী বলবেন, ডাক্তারবাবু বলার আগে পেশেন্টের ভালো হলে সে নিজেই বুঝতে পেরে যাবে যে আমার এইগুলোর জন্য এইগুলো হচ্ছিল, আর আমি এই জন্যই ভালো হচ্ছিলাম না।
তবে হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, আপনাকে কিন্তু মনটা সবসময় ফ্রি রাখতে হবে। এই যে আপনার ভাবনা, এই যে পেটে নিয়ে সবসময় ভাবনা, পেটে এটা হচ্ছে কেন, সেটা হচ্ছে কেন, ঘাড়ে ব্যথা হচ্ছে কেন, চোখে ঘুম আসছে না কেন, মনের যে চিন্তা, মনকে কিন্তু একদম ঠিক রাখতে হবে। কোনোভাবে কোনো রকমের চিন্তা টেনশন একদম করা যাবে না। আপনি যত টেনশন করবেন, যত চিন্তা করবেন, যত ভাববেন, ততই আপনার প্রবলেম হবে। আপনি জীবনে কোনোদিন ভালো হতে পারবেন না। আমি সমস্ত ভাবনা চিন্তা ছেড়ে দিয়েছিলাম। এই কারণে আমি ছেড়ে দিয়েছিলাম, আমি তো বুঝতে পেরে গেছি যে আমার তো কোনো রোগ নেই। কারণ এত বড় বড় মেশিন, যে আমার যে টেস্টগুলো করানো হয়েছে, কোটি কোটি টাকা দামের মেশিন বসিয়ে, সেসব মেশিন তো আর ভুল বলবে না। যদি আমার কিছু প্রবলেম হতো, তাহলে মেশিনে ধরা পড়ে যেত, আমার টেস্টের রিপোর্টে ধরা পড়ে যেত। কিন্তু না, ধরা পড়বে না, কারণ আমার তো কোনো প্রবলেম নেই। আমার প্রবলেম তো হচ্ছে মনের রোগ। আমার মন ঠিক নেই। আমি ছোটোখাটো কথাকে নিয়ে শুধু ভাবতে থাকি, প্রচুর ভাবি। এত ভাবি যে মানে কালকে যদি কিছু করব, আজকে বা দুদিন আগে থেকে অনেক কিছু ভাবতে থাকি। এটা কি করে করব, সেটা যে করব, আমি কি করে বলবো, কি করে যাব, কথা কি করে বলবো। আমার তো বুক ধড়ফড় ধড়ফড় করছে, শরীর কাঁপছে, মাথা ঘোরাচ্ছে, চোখের কাছে ঝাপসা দেখা যাচ্ছে, সাইকেল চালাতে পারছি না। সাইকেল চালাতে গেলে যেন মনে হবে যেন এক্ষুনি পড়ে যাব, পড়ে গেলে যেন স্ট্রোক হয়ে যাবে, স্ট্রোক হয়ে যেন মারা যাব। এইরকম আমার প্রবলেম হচ্ছিল। তো আমি ভগবানের কাছে প্রার্থনা করতাম, হাত তুলে বলতাম যে ভগবান, আমার যাই হয়েছে আমাকে ভালো করে দিন, সুস্থ করে দিন। আর যে বাবুর কাছে আমি ভালো হয়েছি, উনি তো আমার কাছে ভগবানের মতো। মানে উনি তো মানুষ, কিন্তু মানুষের রূপে উনিও ভগবান আমার কাছে। উনি আমাকে চিকিৎসা করে যে মেডিসিনগুলো দিয়েছেন, মেডিসিনগুলো খেয়ে আমি খুব ভালো, আমাকে সব কিছু ভালো লাগছে। এখন আমি কাজকর্ম সব কিছু করছি। আর আমার ফ্যামিলি আছে, আমার আত্মীয় স্বজন, ভাই বোন, সবার বাড়িতে আমি যাওয়া আসা সব কিছু করছি, আনন্দ ফুর্তি সব কিছু করছি। আমাকে খুব ভালোও লাগছে। তবে হ্যাঁ, আমাকে ডাক্তারবাবু বলেছেন যে মেডিসিন কিন্তু আমাকে এখন খেয়ে থাকতে হবে। আমি ইউটিউবে অনেকের ভিডিও দেখেছি, কেউ না কেউ বলে যে আইবিএস 4 মাসে ভালো হয়ে যাবে, 3 মাসে ভালো হয়ে যাবে। কিন্তু না, আপনি যদি ভাবছেন, ভুল ভাবছেন। আইবিএস 3 মাসে 4 মাসে ভালো হয় না। আইবিএসকে ভালো করতে হলে একটু বেশি সময় দিয়ে ভালো করে ওষুধ খেয়ে থাকতে হবে। হ্যাঁ, আবার যদি আপনার মন ঠিক থাকে, আপনি যদি আপনার মনকে কন্ট্রোল করে নিতে পারেন, মনকে যদি ঠিক রাখতে পারেন, আপনি হয়তো 1 মাসেও ভালো হয়ে যেতে পারেন। আপনি যদি আপনার মনকে ঠিক রাখতে পারেন, তাহলে আপনি 1 মাসেও ভালো হয়ে যেতে পারেন। আবার হয়তো মাস 6 লেগে যেতে পারে, বা 7 মাস লেগে যেতে পারে, 1 বছরও লেগে যেতে পারে। আপনাকে মেডিসিন খেয়ে থাকতে হবে। যেমন আমি যে ভালো হয়েছি যে ডাক্তারের কাছে, 6 মাস আমার হয়ে গেছে, 6 মাসের বেশি হবে, 7 মাসের কাছাকাছি হচ্ছে। আমি এখনও ওষুধ খাচ্ছি। আমাকে আমার স্যার ওষুধ বন্ধ করতে বারণ করেছেন, যে না, তোমাকে ওষুধ বন্ধ করা যাবে না, তোমাকে প্রত্যেক মাসে আমার কাছে আসতে হবে, এবং আমি জানবো তোমার কাছ থেকে তুমি কেমন থাকছো, তোমার কি প্রবলেম হচ্ছে, বা কখন কি প্রবলেম হচ্ছে। আমাকে তো স্যার আমাকে বলেছিলেন যে তোমার যা যা প্রবলেম হচ্ছে কাগজ পেনে লিখে নিয়ে আসবে। কারণ আইবিএসের অনেক প্রবলেম হয়, সব প্রবলেম বলতে পারা যায় না, মনে থাকে না, মনটাও তো দুর্বল হয়ে যায়, সব প্রবলেম মনে থাকবে না। যার জন্য আমাকে বলেছিলেন লিখে নিয়ে আসতে। আমি লিখে নিয়ে ডাক্তারবাবুর কাছে গেছিলাম, সমস্ত প্রবলেম খুলে বলেছিলাম। উনি খুব ভালো ডাক্তারবাবু। উনি, আমি যে অন্য অন্য ডাক্তার কাছে গেছি, যত ডাক্তারের কাছে গেছি, উনাদের থেকে ইনি যথেষ্ট বোঝেন। কারণ ইনি আমাকে, উনার কথা থেকে আমি বুঝতে পেরেছি যে ইনার কথাবার্তা সম্পূর্ণ আলাদা। উনি যে চিকিৎসা করছেন, খুব ভালোভাবে চিকিৎসা করছেন। মানুষের কষ্ট,
সমস্ত কথা শুনছেন, সময় দিয়ে দেখছেন, খুব ভালো ডাক্তারবাবু। তো আমি আপনাদেরকে বলবো রিকোয়েস্ট করে যে আপনারা হয়তো ভুল করবেন। কেউ বলবে আপনাকে যে 3 মাসে আপনি ভালো হয়ে যাবেন, 4 মাসে ওষুধ খেলে ভালো হয়ে যাবেন। কিন্তু না, কখনো না। 4 মাসে, 3 মাসে, 2 মাসে ভালো হবেন না। তবে হ্যাঁ, আমি এখানে আরেকটা কথা বলছি আপনাকে, আপনি যদি মন থেকে চান, আপনার যদি মনকে ঠিক রাখতে পারেন, আপনি 1 মাসেও ভালো হয়ে যেতে পারেন। আপনার মনকে যদি আপনি ঠিক রাখতে পারেন, তাহলে আপনি 1 মাসেও ভালো হয়ে যেতে পারেন। আর না হলে আপনার 1 বছরও লাগতে পারে এই আইবিএসকে ভালো করার জন্য। আইবিএস এমন একটা মারাত্মক সিনড্রোম যে মানুষকে পঙ্গু বানিয়ে দেয়, বিছানায় ফেলে রাখে। আর লাস্ট পর্যন্ত অনেক মানুষ আত্মহত্যা করার জন্য এগিয়ে যায় যে আমি আর বাঁচবো না, আমার শরীরে কী হয়ে গেছে আমি বুঝতে পারছি না, কোনো ডাক্তারও কিছু বলছে না যে আমার কী হয়েছে, কিন্তু ইচ্ছা করবে যেন আত্মহত্যা করে নিতে। না বেঁচে থাকাই তো লাভ। বেঁচে থেকে কী করব? শরীরে এত প্রবলেম নিয়ে, বাড়িতে বউ আছে, মা আছে, ভাই বোন সবাই, সবাই বলছে যে তোমার কী প্রবলেম? তুমি শুধু চিন্তা করছো, তোমার কোনো প্রবলেম নেই। কারণ ডাক্তারবাবু তো বলছেন, বড় বড় ডাক্তারবাবুরা বলছেন তোমার কোনো প্রবলেম নেই, তুমি শুধু এটা নিয়ে ভাবছো, সেটা নিয়ে ভাবছো, ছোটোখাটো জিনিসকে নিয়ে দীর্ঘদিন ভাবছো, ভেবে ভেবে মন খারাপ করে নিয়ে আজকে বাড়িতে বসে আছো কিনা আমার এটা হচ্ছে সেটা হচ্ছে, কোনো ওষুধ কাজ করছে না। আমি যত ওষুধ খেয়েছি সে আপনাকে বললে বোঝাতে পারবো না আমি কত ওষুধ খেয়েছি, গাদা গাদা ওষুধ খেয়েছি। আর গ্যাসের ওষুধ, এই যে অ্যাসিড গ্যাস এত হবে, অ্যাসিড গ্যাস এত হবে যে আপনার মাথা খারাপ হয়ে যাবে, বুক জ্বালা, গলা জ্বালা, ঢেঁকুর উঠবে না। আর যদিও ঢেঁকুর উঠবে, টক ঢেঁকুর উঠবে গলার কাছে। আর গলার কাছে যেন সবসময় কিছু বসে থাকবে, গলার কাছে সবসময় যেন কিছু বসে থাকবে। আপনাকে বমি বমি ভাব আসবে, কিন্তু আপনাকে মনে হবে যেন বমিটা করে দিলে আমার বুকটা হালকা হয়ে যাবে, কিন্তু বমি কিছুতে হবে না। আপনি হয়তো বমি করার চেষ্টা করছেন, কিন্তু আপনার বমি কিছুতেই হবে না। আমি এই ঢেঁকুরটা তোলার জন্য অনেক কিছু খেয়েছি, জলজিরা বা আরও অনেক রকমের জিনিস আছে যেগুলো খেলে ঢেঁকুর ওঠে মানুষের, সাধারণ মানুষ যদি খায় তার অনেক ঢেঁকুর ওঠে। কিন্তু আমি খেয়ে বিরক্ত চলে এসছে, কিন্তু কোনোভাবে কোনো প্রকারে ঢেঁকুর উঠবে না। একটা বমি যদি হয়ে যায়, আমি মনে করবো যে না আমার বুকটা কিছুটা হালকা